আমার আজকের এই স্টোরিটাও শুধুমাত্র ছোট আপুদের জন্য। তোমরা অবশ্যই এই স্টোরিটা শুনবে, কিভাবে রাগ জিদ মানুষকে ধ্বংস করে দিতে পারে। আজকের এই স্টোরিটি আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। তিনি চাচ্ছেন তার নাম সবকিছু হাইড রেখে আমি গল্পটা বলি। যেহেতু তার নামটা এখানে উল্লেখ করতে নিষেধ করেছে, তাই আমি অন্য একটি নাম ব্যবহার করছি। যদি এই নামটি কারো নামের সাথে মিলে যায়, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম সুমি। আমি আমার পরিবারের ছোট মেয়ে। আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়া আমার থেকে 10 বছরের বড়। সত্যি বলতে ও আমার আপন ভাই না, সৎ ভাই। আমার বাবা মায়ের বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। ওইদিকে সবাই অনেক কটু কথা শোনাতো। এরপর আমার বাবা মা ঠিক করে যে একটা বাচ্চা দত্তক নিবে। এরপর তারা আমার ভাইকে দত্তক নেয়। আমার ভাইয়ের নাম তুষার। বাবা মা ভাইয়াকে নিজের ছেলের মতোই বড় করতে লাগলো। আস্তে আস্তে দিন যায়, মাস যায়, বছর চলে যায়। পরেও তাদের কোনো বাচ্চা হচ্ছিল না। আমার মা ভেবেছিল তার কোনো বাচ্চাই হবে না, তাই তুষার ভাইয়ার নামেই তাদের সব সম্পত্তি সবকিছু লিখে দেয়। তুষার ভাইয়াকে দত্তক নেওয়ার 10 বছর পর আমার জন্ম হয়। আমার বাবা মা অনেকটাই অবাক হয়েছিল, সেই সাথে অনেক বেশি খুশি। তাদের নিজেদের সন্তান আমি। তাদের রক্ত আমার শরীরে বইছে। যখন ডাক্তার জানালো মেয়ে হবে, তখন আমার বাবা মা খুব খুশি হয়, কেননা তাদের একটা ছেলে আছে। আর একটা মেয়ে হলেই পুরো পরিবারটা পরিপূর্ণ হবে। আমার জন্ম হওয়ার পর আমাকে অনেক আদর করতো তারা। এরপর থেকে আমার ভাই হিংসে করতে লাগলো। সেই ছোট থেকেই কেন যেন আমাকে দেখতেই পারতো না। কিছু হলেই বকতো, মারতো, কিন্তু আমার বাবা মায়ের সামনে কখনোই আমার গায়ে হাত তুলতো না, আর আমাকে একটা বকাও দিত না। সময় পার হতে লাগলো। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার মাত্র 15 বছর বয়স। আমার বাবা মা একটা বিষয় নিয়ে খুব কথা বলতে শুরু করলো। কথাটা আমার কানেও এসেছে। যেহেতু তাদের কোনো বাচ্চা হচ্ছিল না, তাই সব সম্পত্তি তুষার ভাইয়ের নামে লিখে দিয়েছিল। কিন্তু এখন যেহেতু আমি এই পৃথিবীতে এসেছি, তাই আমার বাবা মা ঠিক করেছে দুজনকে সমানভাবে সব সম্পত্তি লিখে দিবে। এতে আমার বড় ভাই অনেক বেশি রেগে গেলেন। তখন আমার বড় ভাইয়ের বয়স 25 বছর। তিনি সবকিছুই বুঝতেন। আমার বাবা মা কোনো কমতি রাখেনি তার। পড়ালেখা, ড্রেস আপ, বন্ধু বান্ধবীদের সাথে, সেই সাথে ভরপুর হাত খরচ, কোনো কিছুতেই বাধা নেই। ভাইয়া যখন বিষয়টা জানলো, তখন খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ও তো ছোট, ওই সম্পত্তি দিয়ে কি করবে? আর আমি কি ওকে ফেলে দিব? যেহেতু আমার নামে এই সম্পত্তি লেখা হয়েছে, তাহলে এই সম্পত্তি সব আমার। আমি ঠিক করব কাকে দিব। তোমরা কেন এসব কথা বলছো? আমার বাবা খুব ক্ষেপে যায় এবং তুষার ভাইয়ের গালে একটা চড় মেরে বলে, তুই এখনই আমাদের সাথে এই ব্যবহার করছিস, আর আমরা মারা গেলে তুই আমার মেয়ের সাথে কি ব্যবহার করবি বুঝে গেছি। আমার সাথে তর্ক করলে তোকে আর কোনো কিছুই দেওয়া হবে না। এতে হয়তো তুষার ভাইয়া অনেক কষ্ট পেয়েছিল, চোখ লুকিয়ে চলে গিয়েছিল, হয়তোবা কাঁদছিল। প্রত্যেকদিন সকালে আমি ঘরের বিছানা সবকিছু গুছিয়ে রাখতাম। তো একদিন সকালবেলা আমি তুষার ভাইয়ের বিছানা গুছানোর সময় তুষার ভাইয়ের খাটের নিচে সিগারেট পড়ে থাকতে দেখি। আমি ভাবতে লাগলাম, তুষার ভাইয়া সিগারেট খায়? আসলে বাবা মা এই জিনিসটাকে দু চোখে দেখতে পারে না, আর আমার বাবাও খায় না। কিন্তু তুষার ভাইয়া লুকিয়ে লুকিয়ে যে সিগারেট খায়, সেটা তো আমরা জানতাম না। আমি তখন সেই সিগারেটটা নিয়ে আমার বাবার কাছে দেই। সিগারেট দেখে বাবা তো প্রচন্ড অবাক হয়ে যায়, সেই সাথে অনেক বেশি রেগে যায়। সেই দিন অবশ্য তুষার ভাইয়া সারা রাত তার বন্ধুদের বাসায় আড্ডা দিয়েছে। দুপুর 12টায় তুষার ভাইয়া আসলো বাসায়। তখন আমার আব্বু দরজা খুলে ওর সামনে সিগারেটটা দেখিয়ে বলল, তুই সিগারেট ধরেছিস কবে থেকে? তুষার ভাইয়া তখন তো অবাক, চোখ মুখ বড় বড় হয়ে গেছে, ঘাম বের হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে খুব ভয় পেয়ে গেছে। আব্বু তখন এক ধমক দিয়ে বলে, তোকে আমি বড় করেছিলাম না? আমার শিক্ষার এই মূল্য দিলি তুই? এত বাজে হয়ে গেছিস, এই সিগারেট খাচ্ছিস। এই সবকিছু হয়েছে তোর ওই বন্ধুদের সাথে মেশার কারণে। আজ থেকে তোকে যেন আর সিগারেট খেতে না দেখি। আর হ্যাঁ, ভাববি না যে লুকিয়ে লুকিয়ে খেলে আমি টের পাবো না। সুমি যদি এই সিগারেটটা আমার হাতে না এনে দিত, তাহলে তো আমি বুঝতেই পারতাম না আমার শিক্ষার এই মূল্য দিচ্ছিস তুই। আমার কথা শুনে তুষার ভাই আমার দিকে বড় চোখে তাকালেন। আমার কি করার এতে? বাবা মায়ের যে শিক্ষা পেয়েছি সেটাই তো করেছি, অন্যায়কে প্রশ্রয় দেইনি। যদি এই বিষয়টা লুকিয়ে রাখতাম, পরবর্তীতে আরো সমস্যা হতো। তো যাই হোক, একটা ছেলে আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছিল। আমি স্কুলে যাওয়ার পথে, আসার পথে সারাক্ষণ পিছু পিছু যেত, আসতো, আর কি সব কথাবার্তা যে বলতো, আমি লজ্জায় কাউকে এই বিষয়টা জানাতেও পারছিলাম না। একদিন কিভাবে যেন তুষার ভাইয়ের কানে কথা যায়। তখন তুষার ভাইয়া আমার পক্ষে কথা না বলে বাবা মাকে বলে আমি সেই লাফাঙ্গা ছেলের সাথে প্রেম করি। এই কথা শুনে আমার আব্বু ওর গালে থাপ্পড় মারে, আর বলে যে আমি আমার মেয়েকে এমন শিক্ষা দেইনি যে ও লাফাঙ্গা ছেলেদের সাথে প্রেম করে বেড়াবে। তুই আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলবি না। সেই দিন আমার মনে খুব শান্তি লেগেছিল। আমার বাবা আমাকে বিশ্বাস করে, আমাকে নিয়ে গর্ব করে, এর চাইতে আর কি লাগে। যাই হোক, এরপর আমি বাবা মাকে সবকিছু খুলে বলি যে সেই ছেলেটা আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে। আমি কাউকে লজ্জা কিছুই বলতে পারছিলাম না। এরপর বাবা সেই ছেলের বাবার কাছে গিয়ে বিচার দিয়ে আসে। এরপরে আর ছেলে আমাকে ডিস্টার্ব করতো না। তো যাই হোক, এমনি সময় যাচ্ছে। এর মধ্যে আমার বাবা মা কিন্তু অর্ধেক সম্পত্তি আমার নামে এবং অর্ধেক সম্পত্তি তুষার ভাইয়ার নামে করে দিয়েছে। ওইদিকে আস্তে আস্তে তুষার ভাইয়ার কোনো উন্নতি তো
হচ্ছিলই না, উল্টো অবনতি হচ্ছিল। এখন তো সিগারেটের পাশাপাশি আরো অনেক কিছু খাওয়া শুরু করেছে। মাঝে মাঝে রাতে বাড়ি ফিরতো, আবার ফিরতো না। আবার কখনো কখনো রাত 2টা 3টায়। তুষার ভাইয়ার ছেলে ফ্রেন্ডের থেকে মেয়ে ফ্রেন্ডই বেশি হয়ে গিয়েছিল। তুষার ভাইয়া নাইট ক্লাবেও গিয়েছিল। আমি এই সবকিছু জানতে পেরেছি আমার বান্ধবীর থেকে। আসলে আমার বান্ধবী স্নেহার বড় ভাই রোমান ভাইয়া আর আমার তুষার ভাইয়া কিছুটা ফ্রেন্ডের মতোই। আমার ভাইয়া সব কথাই শেয়ার করে তার সাথে। সেক্ষেত্রে রোমান ভাইয়া নাকি এই কথাটা তার মায়ের কাছে বলেছে, আর আমার বান্ধবী তার মায়ের কাছ থেকে জানতে পেরেছে। আস্তে আস্তে আমার ভাইয়া কেমন যেন হয়ে যাচ্ছিল। রাতের বেলা একদম ড্রিঙ্কস করে বাড়ি ফিরত। বাবা মা এগুলো দেখে শুধু সহ্য করে যাচ্ছিল, কিছুই বলছিল না। কিন্তু সহ্যের একটা সীমা থাকে। একদিন বাবা বলে ফেললো, তুই যে একটা অপদার্থ, তোকে দেখে বোঝা যায়। তুই যদি আমার নিজের ছেলে হতি তাহলে কখনোই এসব খারাপ কাজে নিজেকে জড়াতি না, আমার আদেশ মেনে চলতি। কিন্তু তুই তো আমার আপন ছেলে না, তুই তো আমার পালক ছেলে, তাই তোর যা ইচ্ছা তাই করছিস। তোর ভাগ্য ভালো যে তোর এই বড়লোক বাড়িতে আশ্রয় পেয়েছিস, তাই আমার টাকাগুলো এইভাবে উড়িয়ে নষ্ট করছিস। আজকের পর থেকে আর একটা টাকাও তোকে দিব না। তোর যদি টাকার প্রয়োজন হয় নিজে কামাই করে তারপর নিবি। আমি আমার কষ্টের টাকা এইভাবে নষ্ট করতে দিব না। আমার মেয়েরও ভবিষ্যৎ আছে, ওর সামনে বিয়ে দিতে হবে। এখন থেকে আমি আমাদের মেয়েকে নিয়েই ভাববো, কারণ ও আমাদের সব কথা মেনে চলে, তোর মতো অভদ্র নয়। তুষার ভাইয়া তখন জোর গলায় বলে উঠলো, হ্যাঁ ওকেই তো সবকিছু দিবে, ও তো তোমাদের রক্তের মেয়ে, আর আমি তো পালক ছেলে। আমার আজকের এই অবনতির কারণ তোমাদের জন্য। তোমরা সব সময় ওর সাথে আমাকে মিলিয়ে দু চোখ করেছো, ওকে ভালো ভালো খাইয়েছো, পরিয়েছো, ওর পেছনে সব টাকা খরচ করেছো, আমার দিকে ফিরেও তাকাওনি আমি খেয়েছি কি খাইনি। সত্যি বলতে তুষার ভাইয়ের এসব কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যেত। আমার পেছনে টাকা উড়াবে না মানে? আমি তাদের রক্তের মেয়ে, আর ও তো বালক ছেলে। তাও আবার এত বড় বড় কথা। যত দিন যাচ্ছিল তত বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিত, বলতো আমি বেশি বাড়াবাড়ি করলে নাকি আমার পা ভেঙে ফেলবে। বাবাকে এসে সেসব কথা বললে বাবার সাথে ওর তুল কালাম ঝগড়া শুরু হয়ে যেত। মাও থামাতে পারতেন না। এরপর বাবার হাতের চড় খেয়ে ঠান্ডা হতো। আমি খুব করে চাইতাম তুষার ভাইয়া যেন এখান থেকে চলে যায়। তার এসব আচরণে আমার ভালোই লাগতো না, একদমই সহ্য হতো না। মাঝে মাঝে ইচ্ছে করতো মেরে ফেলি। আমার বাবার টাকাগুলো কি সুন্দর করে নষ্ট করছে। এরপর আস্তে আস্তে আমার ভেতরে একটা কথা ঘুরতে লাগলো, তুষার ভাইয়া তো পালক ছেলে, ও তো এই বংশের রক্ত না। ওর বাবা মা কে সেটাও তো জানি না। একটা সময় ছিল যখন আমার বাবা মা ভেবেছিল যে তাদের বাচ্চা হবে না, তাই ওকে পালক নিয়েছিল। তাই বলে এই নয় যে ওর নামে অর্ধেক সম্পত্তি লিখে দিবে। আমি তাদের রক্ত, যদি সম্পত্তি পেতেই হয় তাহলে সব সম্পত্তি আমার নামে থাকবে। আস্তে আস্তে এসব কথাগুলো এবং তুষার ভাইয়ার ভুলগুলো বাবা মাকেও বলতে লাগলাম। তুষার ভাইয়ার উপর বাবা মা প্রচন্ড পরিমাণে খেপে গেল। আস্তে আস্তে প্রত্যেক দিন সংসারে অশান্তি হতে লাগলো। যখনই সংসারে অশান্তি হতো তখনই দরজা বন্ধ করে ঘরে বসে থাকতাম আমি। প্রত্যেক দিন অশান্তি ভালো লাগে না। একদিন বাবা বলেই ফেললো, তুই আমার রক্ত না, তুই আমার কেউ না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, তোকে কিচ্ছুই দিব না। এরপর তুষার ভাইয়া আর কোনো কিছু না বলে সোজা বাসা থেকে বের হয়ে যায়। এরপর 3 দিন আর বাড়িতে ফিরেনি। আমার বাবা একবারও ফোন করেনি। কিন্তু আমার মায়ের মন অনেকটাই খারাপ ছিল। যতই হোক ছোট থেকে পালন করে বড় করেছে। মা লুকিয়ে তুষার ভাইয়াকে ফোন করলো আর তাকে আসতে বললো। তখন তুষার ভাইয়া বললো যে আমি আর আসবো না, আমার যে অর্ধেক সম্পত্তি আছে সবগুলো টাকা আমাকে বুঝিয়ে দাও। তখন তো আমার বাবা মা প্রচন্ড অবাক, তারা এখনো জীবিত আর এসব কি কথা বলছে। এরপর যা হওয়ার তাই, যা আমি চেয়েছিলাম তাই হলো। আমার বাবা ওর নামে যে সম্পত্তিগুলো ছিল সবগুলো ওর থেকে ছিনিয়ে নিল আর সব সম্পত্তি আমার নামে লিখে দিল। এতে তুষার ভাই অনেক পরিমাণ খেপে গিয়েছিল। তিনি বারবার হুমকি দিচ্ছিল তিনি আইনের কাছে যাবে, পুলিশে যাবে, আরো কত কিছু। কিন্তু গিয়ে কি বলবে, সে তো আর এই বংশের ছেলে না, তাই তার কথার কোনো মূল্য নেই। তুষার ভাইয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমার জন্য ভালোই হয়েছিল। অসহ্য একটা, সব সময় আমার পেছনে লেগে থাকতো। তুষার ভাই আর নেই, এই সব সম্পত্তি আমার, তাই এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো। বাবাকে বললাম আমাকে যেভাবে হোক আইফোন কিনে দাও। বাবা তো অবাক, তুই মাত্র ক্লাস 9-এ পড়ছিস, এখনই ফোন লাগবে? আগে এসএসসি পরীক্ষা দে তারপর। এরপর আমি রাগ করে খাওয়া দাওয়া অফ করে দিলাম। আমার বাবা মা আমাকে প্রচন্ড আদর করতো, যেহেতু তাদের রক্তের মেয়ে আমি। পরের দিনই আমার বাবা আমার জন্য আইফোন কিনে নিয়ে আসে। এরপর ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সবকিছু খুলে ফেলি। অনলাইনে আমার অনেকগুলো ফ্রেন্ডস, তাদের মধ্যে অনেকগুলো ছেলে ছিল আবার মেয়েও ছিল। তাদের সাথে প্রতিনিয়ত কথা বলতাম। দেখতে দেখতে সময় চলে এলো এসএসসি পরীক্ষার। পড়ালেখায় এত বেশি অমনোযোগী হয়ে পড়েছিলাম যে 4 সাবজেক্টে ফেল আসে আমার। এবার আমার বাবা মা প্রচন্ড খেপে গেলেন আর আমার রুমে এসে ফোনটা নিয়ে গেলেন। এই ফোনের কারণেই তোর পড়ালেখার এই অবস্থা, 4 সাবজেক্টে ফেল করেছিস, তোর জন্য মুখ দেখাতে পারছি না। আগে তো পড়ালেখা অনেক ভালো মন দিয়ে করতি তুই, আর এখন দিন দিন তুই তোর ভাইয়ের মতোই হচ্ছিস। বাবা,
ওর সাথে আমার তুলনা করবে না। ও কে এমন? ওর বাবা মা আছে, তোমরা তো ওর বাবা মা না। আর ও আমাদের রক্তের কেউ না, ওর সাথে আমার তুলনা করবে না। আমি শুধু আমি একা। যাই হোক, এখন আমার ফোন দাও, আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে গ্রুপে। আজকে গ্রুপ কলে আড্ডা দিব সবাই। এমনিতে আমার মনটা ভালো নেই এই রেজাল্ট নিয়ে, তার উপর তুমি ফোন নিয়ে এরকম করছো। তাড়াতাড়ি আমার ফোন দাও। বাবা মা আমার কথা শুনে একে অপরের দিকে তাকিয়ে আছে। এরপর বাবা যেহেতু দিচ্ছে না, তাই বাবার হাত থেকে ফোন নিয়ে আমি দরজা বন্ধ করে রুমে বসে থাকি। আমি যে গ্রুপে ছিলাম সেই গ্রুপে অনেক ছেলে মেয়ে ছিল, তাদের অনেককেই চিনতাম আবার চিনতামও না। গ্রুপে একটা ছেলে ভিডিও কল করলো, সে কলে আমিও জয়েন করি। আমি যখন জয়েন করি তখন দেখলাম যে সবগুলোই ছেলে, আমি শুধু একা মেয়ে। এরপর সেই ছেলেগুলো আমাকে অনেক অনেক কথা জিজ্ঞেস করতে লাগলো আর বলতে লাগলো আমি খুব সুন্দর। আসলে ছেলেদের থেকে প্রশংসা শুনতে আমার প্রচন্ড ভালো লাগে। এরপর আমিও তাদের সাথে কথা বলি, ইনবক্সেও কথা বলেছি। এরপর ছেলেরা আমার পিকচার চাইতে লাগলো, আমিও খুব সুন্দর সুন্দর স্টাইল করে পিকচার তুলে তাদেরকে দিতে লাগলাম। আমি কত সুন্দর, সব ছেলেরা আমার জন্য পাগল। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ছবি ছেড়ে আপলোড করতাম। আগে তো বুকে ওড়না নিয়ে পিকচার আপলোড করতাম, কিন্তু এখন তো তাও না। ওইসব ওড়না টোড়না পরলে আমাকে একদম খ্যাত খ্যাত লাগে। আর আমার বাবার এত টাকা, এত বড়লোক আমি, আর আমি স্টাইল করব না, এটা কি হয় নাকি? একদিন একটা ছেলে নাম কৈশব, ছেলেটা হিন্দু, সে ছেলেটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলি। সে ছেলেটা আমার সাথে কথা বলতো, আমিও কথা বলতাম, ভালোই লাগতো। প্রতিদিন ভিডিও কল করতো, আমিও দেখতাম। ছেলেটা সব দিকে পারফেক্ট। ছেলেটা আমাকে একদিন বলল আসো দেখা করি। আমি তখন কিছুটা ভয় পেয়ে যাই, কারণ আমি শুধু ভিডিও কলে অডিও কলেই কথা বলতাম, কোনো ছেলের সাথে দেখা করিনি, তাই ভয় করছে। ছেলেটা তখন বলল আরে ভয় কিসের, আমরা তো বন্ধু। আমি তখন বুদ্ধি বের করতে লাগলাম কি করে দেখা করা যায়। আমার মা কিছুদিন যাবত অসুস্থ ছিল, আমার বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলেন। তো সেই ছেলেটা যেদিন বলেছিল দেখা করতে, সেই দিনও আমার বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তো আমাকে বললো যে দরজা ভালো করে বন্ধ করে রাখতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তোমরা। বাবা মা চলে যাওয়ার পর আমি আর সময় নষ্ট না করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সে ছেলের সাথে দেখা করতে যাচ্ছি। ছেলেটা এমন একটা ঠিকানা দিয়েছে যে ওই জায়গায় যেতে হলে অনেক সময় লাগবে, আবার আসতে আসতে অনেক সময় লাগবে। আমি এত কিছু না ভেবে রওনা দিয়ে দিলাম। এরপর সেই ছেলেটা আমাকে যে ঠিকানা দিয়েছিল সেখানে যাই এবং দেখি ছেলেটা আমার জন্য ওয়েট করছে। এরপর সেই ছেলেটার সাথে দেখা করি, সেই ছেলেটার সাথে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই আর অনেক গল্প করি। কথা বলতে বলতে ছেলেটা হুট করে আমার হাত ধরে ফেললো, যেটা আমার কাছে একটু আনইজি ফিল হচ্ছিল। তারপরও আমি সবকিছু মানিয়ে নিলাম। তো যাই হোক, সেই ছেলেটার সাথে ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তা আমি সেই ছেলেটাকে বললাম এবার আমার বাসায় যাওয়া উচিত। আর ওইদিকে আমার বাবা মা অনেক আগেই চলে এসেছে, এসে অনেকক্ষণ দরজা ধাক্কাচ্ছে, কিন্তু দরজা তো খুলছি না। অবশ্য আমার বাবার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল, সেই ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকে দেখে আমি নেই। এরপর বাবা মা অনেকবার আমার ফোনে ফোন করেছে, আমি ফোন ধরিনি। এরপর সেখান থেকে আসতে আসতে আমার প্রায় 9টা বেজে গেল। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আমার বুকটা ধরধর করে কাঁপছে। দরজা খুললেন আমার বাবা, দাঁড়িয়ে আছেন ঠায়, আমার দিকে তাকিয়ে আছেন। আমার পরনে ছিল জিন্স প্যান্ট আর একটা টপ, আর হ্যাঁ আমার চুলগুলো ছাড়া ছিল। কিন্তু আমি আগে এরকমটা ছিলাম না। বাইরে বের হলে সবসময় বোরকা হিজাব পরে বের হতাম, কিন্তু আস্তে আস্তে আমার এত অবনতি হয়েছে যে আমার ড্রেস আপও আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে। সেই দিন আমার বাবা আমার গালে কষি একটা চড় মেরে বললেন, ভেবেছিলাম তুই আমার রক্ত, তুই আমার শিক্ষা পেয়েছিস, কিন্তু তুইও দেখছি তুষারের মতো। এরকমটা চলতে থাকলে তোকেও তুষারের মতোই বাড়ি থেকে বের করে দিব। বাবার এই কথা শুনে আমি আমার নিজের রাগকে আর থামাতে পারলাম না। নিজের রুমে এসে আর কোনো কথা নেই, একটা ওড়না ফ্যানে ঝুলিয়ে ফেললাম। ওইদিকে আমার মা তো দরজা পিটিয়ে যাচ্ছে, আমার মায়ের কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমার বাবা এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে ছিটকিনি খুলে ফেললেন এবং দেখলেন আমি মাত্রই দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। দৌড়ে এলেন আমার কাছে, আমাকে ধরে মাফ চাইছে দুইজন। মারে আমাদের মাফ করে দে, এভাবে বলা ঠিক হয়নি, তুই আমাদের একমাত্র সন্তান, তুই যদি আমাদের ছেড়ে চলে যাস আমরা কি নিয়ে বাঁচবো? তোর যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু আমাদেরকে এভাবে একা করে ছেড়ে চলে যাস না। এরপর বাবা মায়ের কথায় আমি আর সেই কাজটা করিনি। তো ভালোই যাচ্ছিল দিন। আমি আমার বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে সেই ছেলেটার সাথে প্রায় প্রায় দেখা করতে যেতাম। সেই ছেলেটা আমাকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত। একদিন সেই ছেলেটা আমাকে প্রপোজ করলো আর বলল আমি তোমাকে অনেক ভালোবাসি, আসলে আমি তোমাকে ফ্রেন্ড ভাবি না, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড ভাবি। আমি তখন বললাম যে না, এটা সম্ভব না, আমি শুধু ফ্রেন্ড ভেবেছি তাই দেখা করেছি, আমি আপনার গার্লফ্রেন্ড হতে পারবো না। সেই ছেলেটা অনেক বেশি অপমানিত বোধ করে এবং সেখান থেকে চলে যায়। আমিও চলে আসি। এরপরে আর সেই ছেলের সাথে কথা বলিনি। মানে কি একটা অবস্থা, ফ্রেন্ড ভেবে কথা বলেছি কি, এখন সে আমাকে গার্লফ্রেন্ড ভাবা শুরু করে দিয়েছে। একদিন ভাইয়ার এক বন্ধু আমাদের বাসায় আসে এবং বাবাকে বলতে থাকে তুষারের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা খুবই খারাপ, ও হাসপাতালে ভর্তি। আমার বাবা মায়ের তখন সব রাগ অভিমান ভেঙে যায় আর ওকে দেখতে হাসপাতালে ছুটে যায়, কিন্তু আমি চাই না, আমি চাচ্ছিলাম ও মরে যাক। অসহ্য একটা। যেতে না যেতে আবারও এসে হাজির হয়েছে। এই সব কিছুই হচ্ছে নাটক, এই বাড়িতে ঢোকার জন্য আর এই সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য, কিন্তু এত সোজা না।
বাবা মা তুষার ভাইয়াকে দেখতে হসপিটালে গেল। আমার প্রচন্ড রাগ হচ্ছিল। বাবা মা যখন তুষার ভাইয়াকে দেখলো খুব রোগাটে হয়ে গেছে, সেই সাথে পা ভেঙে গেছে এবং হাত পায়ে অনেকটাই কেটে গেছে। আমার মা তুষার ভাইয়াকে দেখে কেঁদে ফেললো, কেননা ছোট থেকে বড় করেছে। তুষার ভাইয়া তখন মুখ ফিরিয়ে নিলেন। আমার বাবা কাছে এগিয়ে গেলেন। তখন তুষার ভাইয়া বলল, তোমরা কেন এসেছো? আমি তো তোমাদের সৎ ছেলে, আমাকে দেখার কোনো দরকার নেই তোমাদের। তোমরা তোমাদের মেয়ের কাছেই যাও, কেননা ও তোমাদের আপন মেয়ে আর আমি কেউ না। আমার মা বুঝতে পারে যে তুষার ভাইয়া মনে খুব কষ্ট পেয়েছে। মা তখন তুষার ভাইয়াকে জড়িয়ে ধরে বলে, বাবারে, তুই চলে যাওয়ার পর তোর কথা খুব মনে করেছি। তোকে আমি কি করে কষ্ট দিই বল? তোকে তো ছোট থেকে বড় করেছি আমি। আমার বাবা কিছুই বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। এরপর নার্স এলো। অনেক টাকা হয়ে গিয়েছিল, বাবা সব টাকা পরিশোধ করলো। তুষার ভাইয়া অবশ্য চাচ্ছিলেন না যে বাবা টাকা দিক, কিন্তু কিছু করার নেই। তুষার ভাইয়ার কাছেও টাকা নেই। বাবা যদি টাকাটা না দিত তাহলে তুষার ভাইয়ার বন্ধু হয়তো দিত। তো যাই হোক, তারা অনেকক্ষণ হয়ে গেছে, আসছে না দেখি। আমি এইদিকে রিলস বানাচ্ছিলাম, হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। আমি তাড়াতাড়ি করে দরজা খুলেই অবাক, চোখ আমার আকাশে উঠে গেছে। এ কি সর্বনাশ! আপদ এসে হাজির হয়েছে। তুষার ভাইয়া কোনো রকমে দাঁড়িয়ে আছে বাবার উপর ভর করে। বাবা তখন আমাকে বলল, কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন, সরে যা। আমি তখন চিৎকার করে বললাম, এই বাড়িতে কেন? ওকে তো এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আর ও তো এই বাড়ির কেউ না, আবার ওকে এই বাড়িতে কেন নিয়ে এসেছো? এবার আমার মা বলল, একদম চুপ, থাপ্পড় মারবো একটা। দেখতে পাচ্ছিস না তোর ভাইয়ের কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সরে যা এখান থেকে। আমি আর কিছুই বলতে পারলাম না, সরে গেলাম। তুষার ভাইয়ের ঘরে তুষার ভাইয়াকে বাবা মা খাটে শুয়ে দিল। এদিকে রাগে ক্ষোভে আমি ফেটে যাচ্ছি। ও কেন এই বাড়িতে ঢুকবে? ওর মতলব ভালো না, ও এসেছে সম্পত্তির জন্য। মা আমার কাছে এসে বলল, একদম বাড়াবাড়ি করবি না, ও আসতে চায়নি, ওকে জোর করে নিয়ে এসেছি। আর একটা কথা মাথায় রাখিস, ও তোর ভাই, পালিত হোক আর যাই হোক, ও কিন্তু তোর ভাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? তুমি এসব কি কথা বলছো? ও আমার ভাই হতে যাবে কেন? ও কার না কার ছেলে কে জানে? আমার মা তখন আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, ও আমার ছেলে, সাবধানে কথা বলবি। এরপর আমি আর কিছুই বলি না, নিজের রুমে এসে দরজা আটকে কান্না করি। হঠাৎ করে গ্রুপে কল, কান্নারত অবস্থায় গ্রুপ কলে জয়েন হই। সেখানে অনেক ছেলেরা, অনেক মেয়েরা। তো সবাই আমাকে বলছে যে তুমি কান্না করছো কেন? আমি তখন বলি যে আমাকে আমার বাবা মা মেরে ফেলতে চায়, আমাকে বাঁচতে দিতে চায় না। একটু আগে আমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, অনেক কষ্টে বেঁচেছি। তো সবাই আমাকে বলে যে তুমি থানায় যাও না কেন? তোমাকে তোমার বাবা মা এভাবে টর্চার করছে, তুমি এখনো কেন বসে আছো? আমি তখন বললাম যে থাক, বাদ দেন, আমার বাবা মা এরকমই। আসলে সবসময় আমার ভাইকে বেশি ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না, তাই তারা ইচ্ছে করে চায় যাতে আমি মরে যাই। তখন সবাই আমাকে বললো যে মরবে কেন, এখনো লাইফটা এনজয় করার বাকি আছে। তো সেখান থেকে একজন আমাকে বললো যে আমাদের ক্লাবে আসো, আজ সারা রাত পার্টি করবো আমরা, অনেক মজা হবে, তোমার এসব রাগ কষ্ট সবকিছু ভুলে যাবে। আমি আর সময় নষ্ট না করে ওদেরকে বলে দিই যে ঠিক আছে আমি আসছি। তো সেখানকারই একজন আমাকে রিসিভ করতে আসবে। আমি কান্না টান্না সবকিছু মুছে সুন্দর করে মেকআপ করে সেজে নিলাম। দরজা খুলে বেরোতে যাব, ঠিক তখন মা খাবার হাতে দাঁড়িয়ে আছে। কি রে, কোথায় যাচ্ছিস এত সাজুগুজু করে, তাও আবার এত রাতের বেলা? আমি আর কোনো কথা বললাম না। মায়ের হাতের ভাতের থালা দেখে আমার প্রচন্ড রাগ উঠলো। আমি এক ধাক্কায় সবগুলো ভাত ফ্লোরে ফেলে দিই, আর মাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। মা বাবা আমাকে আটকানোর চেষ্টা করেনি, কেননা তারা একদম অবাক, স্তব্ধ হয়ে গেছে। দরজা খুলে বাহিরে বের হয়ে নিচে নামতেই দেখলাম গ্রুপ কলের একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর সময় নষ্ট না করে সেই বাইকে উঠে বসি। এরপর সেই ছেলেটা বাইক চালাতে শুরু করে। আমি নিজেও জানি না নাইট ক্লাবটা কোথায়, আমাকে বললো সবাই, তাই আমিও বের হয়ে গেলাম। তো দেখলাম ছেলেটা শুধু শুধু বারবার ব্রেক দিচ্ছিল, আর আমি ছেলেটার উপরে গিয়ে পড়ছি। আমি তখন বললাম যে কি সমস্যা, এমন করছেন কেন, আপনার নাম কি? এরপর ও বললো যে ওর নাম রিদওয়ান। তা আমি বললাম যে আপনি আমাকে নাইট ক্লাবে নিয়ে যেতে এসেছেন? ও তখন বললো যে আজকে নাইট ক্লাবে যাব না, কিন্তু হ্যাঁ খুব সুন্দর একটা জায়গা আছে, সেখানে আমরা সব বন্ধুরা মিলে পার্টি করব। রাত তখন 10টার মতো বেজে গেছে। আমার কেন যেন একটু ভয় ভয় করলো। রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছি, তাও আবার এমন একটা ছেলের সাথে যাচ্ছি যাকে আমি চিনিই না। মাথাটা ঠান্ডা করলাম এবং বোঝার চেষ্টা করলাম কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে রাগের মাথায়। আমি সেই ছেলেটাকে বললাম যে আজ আমি যেতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আপনি চলে যান, আমি অন্য একদিন যাবো। তো সেই ছেলেটা বললো যে না না, তোমাকে তো নিয়ে যেতেই বলেছে। মানে এক প্রকার ছেলেটা আমাকে জোর জবরদস্তি করছিল। আমি যাবো না করছিলাম, কিন্তু ছেলেটা মনে করেন বাইক থামাচ্ছিলই না। তো এক প্রকার আমার প্রচন্ড ভয় লাগতে শুরু করে, আর আমি কান্না করতে শুরু। ওইদিকে আমার বাবা মা এতক্ষণে বাড়ির নিজে নেমে এসেছে, কিন্তু আমাকে কোথাও দেখছে না। তো বাবা মা ভাবলো যে আমি রাগ করে হয়তো আমার কোনো বান্ধবীর বাসায় গেছি, কেননা এটা আমি এর আগেও অনেকবার করেছি। তো বাবা মা ঘরে আসে এবং আমার বান্ধবী সবাইকে কল করে, কিন্তু সবাই বলে ও তো আসেনি। আর ওইদিকে ছেলেটা বাইক থামাচ্ছেই না, স্পিডে নিয়ে যাচ্ছে। আমার বাবা মা যখন আমার কোনো খোঁজ খবর পেলো না, তখন তারা পুলিশে ফোন করে। এরপর পুলিশ আমার ফোনের লোকেশন ট্র্যাক করে, আর ওইদিকে ওই ছেলেটা আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। তো এরপর ছেলেটা আমাকে এক নির্জন জায়গা নিয়ে গেল, মানে কোনো আলো নেই, কিছু নেই। দেখলাম যে ওখানে অনেক ছেলে নেশা করছে। আমি তখন ভয়ে কাঁদছিলাম, এ আমার সাথে কি হতে চলেছে? আমি আমার রাগের জন্য কি সবকিছু হারাতে বসেছি? হায় আল্লাহ, আমি এটা কি করলাম? সেখানকার 8-9 জন ছেলে আমার দিকে হিংস্র পশুর মতো আসছিল। আমি উল্টো ঘুরে দৌড়াতে শুরু করলাম, কিন্তু ওরাও জোরে জোরে দৌড়াচ্ছিল, আমিও
ওদের কাছে পারলাম না, আমি এক প্রকার মাটিতে পড়ে গেলাম। তো আল্লাহর রহমতে ওরা আমাকে ছোঁয়ার আগেই পুলিশ চলে আসে সেখানে, আর পুলিশকে দেখে সবাই পালিয়ে যায়। এরপর পুলিশের গাড়িতে করেই আমি বাসায় আসি। ওইদিকে তুষার ভাইয়া, মা, বাবা কারো চোখে ঘুম নেই। আমি ভয়ে লজ্জায় কাঁপতে কাঁপতে ফ্ল্যাটে ঢুকি। আমাকে আমার বাবা মা দেখে আমার মা আমাকে জড়িয়ে ধরে। আমার জামা কাপড়ে অনেক ময়লা লেগে আছে। আমি আর কোনো কিছুই বলতে পারলাম না, মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এরপর পুলিশ সবকিছু খুলে বললেন বাবাকে। পুলিশ আমাকেও কিছু কথা বললেন। মেয়েদের রাগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত রাগ ভালো না। আপনার মেয়ে অনেকটাই খারাপ লাইনে চলে যাচ্ছিল। এইসব গ্রুপ, আননোন নাম্বারে ছেলেদের সাথে কথা বলা, যখন তারা যেখানে ডাকছে সেখানেই চলে যাওয়া, রাত দিন কিছুই না দেখা, তাও আবার বাবা মায়ের পারমিশন ছাড়া। আর এটা কোনো বাবা মা পারমিশন দিবেও না। তো এইসব কারণেই কিন্তু দেশে এত অঘটন ঘটে, আর দোষ পড়ে আমাদের ঘাড়ে যে এই দেশে পুলিশ নেই, যার কারণে এই ঘটনাগুলো ঘটে। আচ্ছা, আমরা কি সবসময় আপনাদেরকে পাহারা দিতে পারবো বলেন তো? আপনাদের নিজের সেফটি নিজেরই রাখতে হবে, আর বিপদে পড়লে আমাদেরকে ডাক দিবেন, আমরা সবার আগে এগিয়ে আসবো, কিন্তু নিজে আগে ভালো হতে হবে। এরপর আমি পুলিশের সামনে আমার ফোনটা ফ্ল্যাশ মারি, সেই সাথে ফোনটা বাবার হাতে দিয়ে বলি, বাবা আমাকে মাফ করে দাও, এবং মায়ের কাছেও মাফ চাই, সেই সাথে তুষার ভাইয়ার কাছেও অনেক বেশি মাফ চাই। কেননা আমার এই রাগ জিদ সবকিছু তো তুষার ভাইয়াকে ঘিরে। আমি আমার নিজের কাজে অনেক বেশি অনুতপ্ত। নিজের রাগ ক্ষোভ এতটাই বেড়ে গিয়েছিল যে সামনে কি হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না, অন্ধ হয়ে গিয়েছিলাম। তুষার ভাইয়া আমাকে মাফ করে দেয়, সেই সাথে আমার বাবা মাও। এরপর থেকে আমি বোরকা পরা শুরু করি। আগে যেমন ভাবে চলতাম ঠিক ওইভাবেই চলা শুরু করি। কেননা এই রাতের ঘটনা হয়তো আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না। খুব ভয় পেয়েছি আমি, এরকমটা আর কখনোই করব না। বিয়ে করব বাবা মায়ের পছন্দে, আর কখনো কোনো ছেলের সাথে কথা বলবো না। তো যাই হোক, এরপর থেকে আমি বোরকা পরা স্টার্ট করি, বাবা মায়ের কথা মতোই চলতাম। আর তুষার ভাইয়াও দেখলাম যে আস্তে আস্তে আমাকেও খুব আদর করছে, ভালোবাসছে, একদম নিজের বোনের মতো। এরপর বাবা আর কি দলিলে যা লিখেছিল সেটা হচ্ছে, বাবা মা মারা যাওয়ার পর অর্ধেক সম্পত্তি আমার এবং অর্ধেক সম্পত্তি ভাইয়ার থাকবে। তো এতে আমরা কেউই রাগ করিনি, আমরা বরং খুশি ছিলাম। তো যাই হোক, এমনি আস্তে আস্তে সময় কাটতে লাগলো। আমিও আস্তে আস্তে ইন্টার ফাইনাল দিই। আমার আস্তে আস্তে অনেক বিয়ের সম্বন্ধ আসতে থাকে। ভালো একটা সম্বন্ধ আসে, ছেলে খুব ভালো একটা কোম্পানির মালিক। তো আর কি, ছেলের ব্যবহার সবকিছুই ভালো ছিল, সেখানেই আমার বিয়ে ঠিক হয়ে যায়। এরপর থেকে আমি আমার হবু স্বামীর সাথে প্রত্যেক দিন কথা বলতাম। আমার বাবা বিয়েতে অনেক ধুমধাম আয়োজন করেছিল, তুষার ভাইয়া বিয়েতে অনেক মজা করেছিল। তো আমার যে ননদিনী আছে, মানে আমার স্বামীর ছোট বোন, সে কিন্তু অনেক সুন্দরী রূপবতী ছিল। বিয়েতে তারা এক পক্ষ ছিল, আমার ভাইয়ের এক পক্ষ ছিল। এই জুতো চুরি করে প্লাস আরো অনেক মজার কর্মকাণ্ড করতে গিয়ে তাদের তো একদম ভালো লাগা শুরু হয়ে যায়। তো বিয়ের পর দেখতাম তুষার ভাইয়া প্রায় মিষ্টি নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসতো, আর বলতো তোকে দেখতে এসেছি। আমি তো বুঝতাম যে ও আমার ননদের জন্য এসেছে। তো একদিন আমি আমার ননদিনীকে জিজ্ঞেস করি, তুমি কি আমার ভাইকে পছন্দ করো? তো সে শরমে লাল হয়ে যায়। তো এই বিষয়টা আমি আমার স্বামীকে জানাই। আমার স্বামীও তো প্রচন্ড খুশি হয়ে যায় বিষয়টায়, কেননা তার বোন পুরোপুরি উপযুক্ত বিয়ের, আর আমার ভাইকে নাকি তার অনেক বেশি পছন্দ বোনের জন্য। এরপর বিষয়টা আমি আমার মা বাবাকে জানালে তারা তুষার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসে। আমার শ্বশুর শাশুড়ি তো ভীষণ খুশি, বলে যে আপনাদের মেয়েকে আমরা নিয়ে এসেছি, আমার মেয়েকে আপনারা নিয়ে যান। তো যাই হোক, তুষার ভাইয়ের বিয়েতে কিন্তু আমি অনেক মজা করেছি, অনেক। আমার ননদিনীর সাথে আমার সম্পর্ক ছিল একদম বান্ধবীর মতো। তো যাই হোক, এভাবে আমাদের পরিবারটা হাসি খুশি মেতেছিল। আর এটাই ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের গল্প। সো তোমাদের কাছে কেমন লেগেছে স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো স্টোরিতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।